সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হিসেবে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং বেঙ্গল ট্যুরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন। সংবাদ সম্প্রসারণে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা শুরু করতে চাই এই যে 7 মাস পরে বাংলাদেশ ভারত ফ্লাইট চলাচল শুরু হয়েছে, এটা নিয়ে সপ্তাহে 28টি করে ফ্লাইটে 5000 যাত্রী চলাচল করতে পারবে। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নানা কারণে বাংলাদেশ ভারতে আসা যাওয়াটা জরুরি হয়ে পড়ে আমাদের জন্য, তো 7 মাস পরে যে ফ্লাইট চালু হচ্ছে ব্যাপারটাকে কেমন দেখছেন, আপনার মন্তব্য জানতে চাই। জনাব মাসুদ কামাল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আপনি প্রশ্নটা বুঝতে পাইনি। আমি জানতে চাইছিলাম যে 7 মাস পরে বাংলাদেশ ভারত ফ্লাইট চলাচল শুরু হয়েছে, সপ্তাহে 28টি করে ফ্লাইটে 5000 যাত্রী চলাচল করতে পারবে। এই যে 7 মাস পরে ফ্লাইট চলাচল শুরু হলো, এই ব্যাপারটাকে কেমন ভাবে দেখছেন, আপনার মন্তব্য জানতে চাইছি। না, এটা তো অবশ্যই ভালোভাবে দেখছি, কারণ আসলে তো আমাদের এখানে করোনার যে আপনার যে সতর্কতা, সেটা তো ভার্চুয়ালি আমাদের দেশে এখন প্রায় তুলে দেওয়া হয়েছে। যে আমরা এবং খুব বেশি যে আক্রান্ত হচ্ছি সেরকম মনে হচ্ছে না, আগের মতোই আছে সবকিছু। আর ইন্ডিয়াতে তো আমাদের বিভিন্ন কারণে যেতে হয়, মানে এত বেশি যেতে হয় যে চিকিৎসার জন্য প্রচুর লোক যায়। কাজে যারা যেতে আগ্রহী এবং তাদের যাওয়ার প্রয়োজন আছে, অনেক লেখাপড়ার জন্য যায়, এবং এটা খুলে দেওয়া ভালো। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু লক্ষণীয় এরকম, যেমন ধরেন 7 মাস তো ইন্ডিয়াতে কেউ চিকিৎসার জন্য যায়নি, তাতে কি আমাদের বড় বেশি ক্ষতি হয়ে গেছে? আমরা কি চিকিৎসার অভাবে খুব বেশি লোক মারা গেছি এই সময়ে? আপনার যায়নি। এখান থেকে আমাদের যারা জনগণ আছে তাদেরও একটা শিক্ষার ব্যাপার নেওয়ার ব্যাপার আছে, যে চিকিৎসা হলে চিকিৎসার জন্যই একমাত্র ইন্ডিয়া যাওয়া ছাড়া আর আমাদের কোনো গত্যন্তর নেই। টাকা আছে বলে ইন্ডিয়াতেই যেতে হবে এবং সেখানে গেলেই আমরা অতি উত্তম চিকিৎসা পেয়ে যাব, এটাও মনে হয় ঠিক না। কারণ আমাদের এখানেও ভালো চিকিৎসা এখন হচ্ছে, এটা এই 7 মাসে অলরেডি প্রমাণও হয়ে গেছে। তারপরেও পর্যটকের কথা যদি বলি, আমরা মানুষ দেখতে দেখতে এখন পর্যটক ভিসা তো তারা দেয়নি। এখন যারা যাচ্ছে এরা প্রায় সবাই চিকিৎসার জন্যই যাচ্ছে, এবং চিকিৎসার ভিসা যতদূর জানি আমি ওপেন করা হয়েছে। প্রায় 9টি ক্যাটাগরিতে ভিসা পাচ্ছেন। ওপেন করলে সপ্তাহে 28টা ফ্লাইট, এটা আদৌ ভরা সম্ভব কিনা এটা নিয়েও আমার একটু সন্দেহ কিন্তু আছে। এখানে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, আপনি বলছেন যে আদৌ ভরা সম্ভব কিনা। এখান থেকে তো যাচ্ছে অনেক যাত্রী, বাংলাদেশ থেকে অনেক বেশি ভারতে যায়, কিন্তু ভারত থেকে বাংলাদেশে আসার পরিমাণটা বা ওই সময়ের ফেরত আসবেন যারা, সেই সময়টাতে যাত্রী নিয়ে অসুবিধা হবে কিনা, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। দেখেন, আমি বলি আপনাকে, ভারত বাংলাদেশে কি স্থল সীমান্ত বলেন কি আপনার মানে আকাশ সীমান্ত বলেন, এই সীমান্তে কিন্তু যাত্রী যা যাতায়াত করে তার 80% হলো বাংলাদেশি, 80-এরও বেশি হবে আমার ধারণা, সবাই বাংলাদেশের লোকজনই যায়। কাজে বাংলাদেশের যে লোকজন যায় মূলত দুটো কারণে, একটা হলো চিকিৎসা, আরেকটা হলো আপনার পর্যটন। তো পর্যটনের ভিসা তো এখন বন্ধ, এখন আমি যতদূর জানি এখনো বন্ধ। তাহলে চিকিৎসা আপনার সপ্তাহে 28টা ফ্লাইট, কিন্তু দেখেন 28টা ফ্লাইট আপনার চিকিৎসা প্রার্থীদের জন্য ভরে যাবে আমি তা মনে করি না। এবং আমি এটাও মনে করি যে আগে যে পরিমাণ লোক চিকিৎসার জন্য ভারতে যেত, এখন ততটা যাবে না। এই কারণে এই 7 মাসে কিন্তু অনেকে বাংলাদেশে ট্রিটমেন্ট করে দেখেছে যে তাদের অনেক অত বেশি অসুবিধা হয়তো হচ্ছে না। কাজেই আমার মনে হয় না যে এই 28টা ফ্লাইটের ঘোষণাটা এত দ্রুত মানে আপনার দেওয়াটা সিদ্ধান্তটা ঠিক হলো কিনা আমি ঠিক বুঝতে পারছি না। কারণ আপনার পর্যটনের ভিসা কি চালু করেছে? আমি যতদূর জানি করেনি ওরা, এখন না, এখনো করেনি। সেক্ষেত্রে মানে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, খুব শীঘ্রই করবে বলে জানিয়েছে। ফরিদা ইয়াসমিন, আপনার কাছে আমি একটু জানতে চাই যে বাংলাদেশের সাথে পর্যটন এবং চিকিৎসা ছাড়াও আরেকটা সেক্টর খুব গুরুত্বপূর্ণ, যে ভারতে বাংলাদেশি স্টুডেন্টরা যাচ্ছেন, তারপর বিভিন্ন স্কলাররা যাচ্ছেন বিভিন্ন কাজে, পড়ালেখার কাজে, রিসার্চের কাজে। তো এই জায়গাটা থেকে যদি চিন্তা করি, এই যে ফ্লাইট চালুর ব্যাপারটা এই তাদের জন্য কতটা ইতিবাচক হলো? আপনাকে ধন্যবাদ। এটি আমি বলবো যে খুবই একটি ভালো উদ্যোগ, কারণ আমাদের অধিকাংশ যারা মানে চিকিৎসার জন্য অধিকাংশ লোক কিন্তু ভারতে যাচ্ছেন, এর বাইরেও যারা যায় তারা কিন্তু সেখানে অনেকে পড়াশোনা করছেন। আর দুই দেশের মধ্যে যে আমাদের সম্পর্ক, আমাদের কিন্তু অনেক আত্মীয়তার সম্পর্ক আছে। আমাদের অনেক এই পারে হয়তো আছে, কিন্তু তার
ছেলে মেয়ে হয়তো পারে পড়াশোনা করছে, এরকম অনেক রকমের পরিবারের মধ্যেও আছে যে তারা এই গত 7 মাসে আমি আমার অনেক কাছের লোকদেরকেও দেখেছি যে তাদের সন্তানরা আটকে পড়েছে, তারা আসতে পারছে না কিংবা তারা দেখা করতে যেতে পারছে না, যারা সেখানে থাকছে পড়াশোনা করছে। সবচেয়ে বড় যেটা যে চিকিৎসার জন্য একটা বড় অংশ ভারতে যাচ্ছে এবং গিয়ে তারা চিকিৎসা যে নিচ্ছে ভালো, কেন যাচ্ছে? নিশ্চয়ই তারা সেখানে স্যাটিসফাইড, তারা মনে করে যে সেখানে চিকিৎসা তাদের জন্য ভালো হচ্ছে বা তারা ভালো মনে করে বলেই যাচ্ছে। আমাদের এখানে যতই আমরা বলছি যে আমাদের হাসপাতাল আছে, চিকিৎসা আছে, ডাক্তার আছে, কিন্তু তারপরেও কেন তারা বাইরে যাচ্ছে? আমাদের শুধু সাধারণ মানুষ না, আমাদের যে ক্ষমতাসীন, ধরেন ক্ষমতায় যারা আছেন কিংবা রাজনীতিবিদ বলেন বা যারা ব্যবসায়ী বলেন, তারাও কিন্তু দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। যারা এখানে চিকিৎসার দায়িত্বে আছেন তাদের অনেকেও কিন্তু আমরা দেখি যে তারা কোনো কিছু হলেই ভারতে চিকিৎসা নিতে যান। তো এটা আমি বলবো যে আমাদের চিকিৎসা ব্যবস্থা এখনো ওই পর্যায়ে যায়নি, জনগণের আস্থাটা তারা অর্জন করতে পারেনি বলেই চিকিৎসার জন্য মানুষ সমানে সেখানে ছুটছেন। তো আমি বলবো যে যারা যেতে চায় তাদেরকে কিন্তু বাধা দেওয়ার কোনো অধিকার কারণ নাই। মানুষের চলাচলের একটি স্বাধীনতা আছে, সে কোথায় চিকিৎসা নেবে সেটারও তার বেছে নেওয়ার স্বাধীনতা আছে, এবং তার মানুষ কোথায় পড়তে যাবে, পড়াশোনা করতে যাবে, তার সামর্থ্য থাকলে, তার ইচ্ছা থাকলে, আকাঙ্ক্ষা থাকলে সে যেতে পারবে। সেখানে আমাদের আসলে বাধা দেওয়ার কিছু নাই, সেখানে যাচ্ছে বলেই কিন্তু আমরা মনে করি যে আজকে যে যোগাযোগের ব্যবস্থার যে 28টি ফ্লাইট, এটা হয়তো বা আমরা মনে করছি যে বেশি হতে পারে, এটা আমি ঠিক এই মুহূর্তে আমি বলতে পারবো না এটা কি বেশি বা কম। যারা এটা চালু করেছে তারা নিশ্চয়ই পর্যালোচনা করেছেন যে কতটি ফ্লাইট আমাদের দরকার বা কতটি ফ্লাইট গেলে আমাদের সেটা মানে সুবিধা হবে। তবে একটা কথা, একটা আশঙ্কা থেকেই যায় যে যারা সেখানে যাচ্ছে, যত মানুষ যায় তত মানুষ কিন্তু আসে না। ফ্লাইটগুলো কি আসলেই খালি আসবে কিনা, যে প্রশ্নটা একটু আগে আপনি করেছেন যে ফ্লাইটগুলো আসলেই খালি আসবে কিনা, হয়তোবা ফ্লাইটগুলো ফিরতি পথে খালি আসতে পারে। তবে এটি যারা অনেক প্রাইভেট বিমান যারা চালাচ্ছে, এখানে যারা এটি করছে তাদের হয়তো একটা সুবিধা হবে। ধন্যবাদ ফরিদা ইয়াসমিন। আমি একটু মাসুদ হোসেন আপনার কাছে জানতে চাই, এই যে বাংলাদেশের যে প্রাইভেট সেক্টরের যে বিমানগুলো চলছে তারা একটা সুযোগ পাচ্ছে, আবার অনেক 7 মাস বন্ধ থাকার পরে সেটা আবার চালু হচ্ছে, সেই সঙ্গে আপনাদের পর্যটনের ব্যাপারেও আমি জানতে চাই, সামগ্রিক বিষয়টা নিয়ে আপনার মন্তব্য পর্যবেক্ষণ জানতে চাই আমি। জনাব মাসুদ হোসেন, আপনি আনমিউট করতে হবে, আপনি বোধহয় মিউট করে রেখেছেন। জি, আসসালামু আলাইকুম। আমি ডিবিসি কে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয়োজনের জন্য। সাথে সাথে আমি বেসরকারি যেসব বিমান সংস্থা, ভারতীয় দূতাবাস এবং বাংলাদেশের যারা কর্তা ব্যক্তি এর সাথে জড়িত বা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমি আসলে সাধুবাদ জানাচ্ছি এই কারণে, যেটা আসলে খুব দরকার ছিল। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা বলতে পারেন যে চারিদিকেই ভারত, সুতরাং আমরা তাদেরকে বাদ দিয়ে কোনো ধরনের কোনো কাজই করতে পারি না। এটা হচ্ছে আমাদের, এটার পক্ষ বিপক্ষ অনেক ধরনের বিতর্কী হতে পারে। তবে পর্যটনের ক্ষেত্রে যদি আমি বলি, আপনারা হয়তো জানেন যে ভারতের প্রধান পর্যটক রপ্তানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ। 4-5 বছর আগে যুক্তরাষ্ট্র ছিল 1 নম্বর, যেখান থেকে সবচেয়ে বেশি পর্যটক আসতো। এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে 1 নম্বর পর্যটক রপ্তানিকারক দেশ, ভারতের জন্য রপ্তানিকারক, যার সংখ্যা প্রায় 23 থেকে 24 লক্ষ। এবং এর একটা অংশ আমি বলি যে 3 ভাগের 1 ভাগ আমাদের হিসাব অনুযায়ী আপনার চিকিৎসার জন্য যায়। বাকি যে অংশটা থাকে, ধরেন 8 থেকে 10 লক্ষ মানুষ প্রতি বছর চিকিৎসার জন্য যায়, প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ প্রতি বছর যে আপনার বেড়ানোর জন্য যায়, বাদ বাকিটা ধরেন ব্যবসায়ী, আপনার ধরেন পড়াশোনা করা ইত্যাদি ইত্যাদি কারণে যায়। তো আমি যদি সেই পরিসংখ্যান হিসেবে চিন্তা করি, এখন সপ্তাহে 5,000 কি 6,000 মানুষ যদি যায়, তাহলে বছরে বর্তমান যে পরিমাণ পর্যটক ভারতে যাচ্ছে তার 10 ভাগের 1 ভাগ বছরে যাওয়ার সুযোগ পাবে। সেই দৃষ্টিকোণ থেকে যারা আপনার ব্যবসায়ী বা যারা
আপনার অতীব জরুরি চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন বা আগের থেকে যে আসছিলেন, তাদের জন্য এটা একটা নিঃসন্দেহে আমি বলবো যে তাদের একটা উপকার হবে, এটা বলার অপেক্ষা রাখে। কিন্তু ইন দ্য আদার হ্যান্ড আপনি যদি চিন্তা করেন, আমাদের এখানে প্রায় 1200 থেকে 1500 পর্যটন আয়োজনকারী সংস্থা বা ট্যুর অপারেটর যারা ভারতে রেগুলার প্যাকেজ ট্যুরের আয়োজন করে। এই প্রতিষ্ঠানগুলো আপনার গত 7-8 মাস বা তার চেয়ে একটু বেশি সময় এই ধরনের প্যাকেজ ট্যুরের বাইরে ছিল, যারা কোনো ধরনের ব্যবসা করতে পারছিল না। আমরা আপনার কিছুদিন আগে পর্যন্ত একটা পরিসংখ্যান দিয়েছিলাম, যেটা জুন মাস পর্যন্ত পর্যটন খাতে ক্ষতির পরিমাণ ছিল প্রায় 9,500 কোটি টাকা, বেকারত্বের পরিমাণ ছিল প্রায় 3.5 লক্ষ। যে পরিসংখ্যানটা আগামী ডিসেম্বর পর্যন্ত আপনার ধরছি আমাদের ডাবল হয়ে যাবে। যদি সেটা হয় তাহলে কিছুটা হলেও এই যে বিমান চলাচলটা শুরু হলো, সেটার কিছু পর্যটক আয়োজনকারী প্রতিষ্ঠান বা ট্যুর অপারেটর ডেফিনেটলি যারা মেডিকেল ট্যুরিজমের সাথে জড়িত, বিজনেস ট্যুরিজমের সাথে জড়িত, তারা উপকৃত হবে, এটা কোনো সন্দেহ নেই। তবে আমি যেটা আবারও বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে পরিমাণ পর্যটক বিমান পথে যাবে সেটা হচ্ছে টোটাল যে ট্যুরিস্ট যেত তার 10 ভাগের 1 ভাগ। স্থলপথটা খুবই জরুরি পর্যটনের স্বার্থে। তবে এই কথাটা আমি শুরু দিয়ে বলি, মাসুদ কামাল ভাই বলছিলেন যে বাংলাদেশ ভারতের কিন্তু সবকিছু হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক, শুধু যায় আসে না। আবার যদি ব্যবসার কথা বলেন শুধু আসে যায় না। এই জায়গাটাতে আসলে আমরা এই বৈষম্যর যে বিষয়টা এটা আমরা আসলে কমাতে পারিনি। ট্যুরিজমের ক্ষেত্রে আমরা বহু চেষ্টা করেছি ভারতের আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী প্রদেশগুলোর পর্যটকদের এদেশে নিয়ে আসার জন্য, কিন্তু কোথায় যেন একটা প্রতিবন্ধকতা, তারা তাদের নিজের দেশকে বাংলাদেশে আসার চাইতে তাদের নিজের দেশের মধ্যে ঘোরাটাকে বেশি পছন্দ করে। আমরা পারিনি আসলে, এখানে আমাদের সরকারের ব্যর্থতা বলেন আমাদের ব্যর্থতা বলেন, সার্বিকভাবে আমাদের সবারই ব্যর্থতা যে আমরা আসলে তাদের টানতে পারিনি। তবে হ্যাঁ, আমি যেটা বলবো যে এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। কিছু লোক আপনার যাওয়ার সুযোগ পাবে, কিছু লোকের কর্মসংস্থান হবে, কিছু ট্যুর অপারেটিং কোম্পানি তারা আবার নতুন করে কাজ করার সুযোগ পাবে। এটা নিঃসন্দেহে একটা ভালো সিদ্ধান্ত। আমি মনে করি যে সাথে সাথে যদি 2টা বা 3টা স্থলপথ খুলে দেওয়া যায় তাহলে আপনার চিকিৎসার জন্য যারা যাবেন তারা উপকৃত হবেন, সাথে সাথে পর্যটকরা উপকৃত হবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ হোসেন। সেই সঙ্গে জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন দর্শক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সাথে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। এখন আমরা কথা বলতে চাই রাজশাহীর ঘাট ইজারাদার দীপঙ্কর সাহা হত্যা মামলায় 13 জেএমবির সবাই খালাস, সাক্ষীর অভাবে মামলা খারিজ। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই আবারও যে সাক্ষীর অভাবে মামলা খারিজ, এই ব্যাপারে আপনার মন্তব্য বা পর্যবেক্ষণ জানতে চাই। না, সাক্ষীর অভাব তো নতুন কিছু না। আমাদের দেশে অনেক বড় বড় মামলা, অনেক আলোচিত মামলা সাক্ষীর অভাবে খারিজ হয়ে গেছে। আপনি ডাক্তার মিলন হত্যার কথা আপনি বলেন, যে হত্যাকে কেন্দ্র করে এরশাদ সরকারের পতন হয়ে গেল, তাই না? সেই মিলন হত্যার বিচার হয়েছিল, সাক্ষীর অভাবে বাতিল হয়ে গেছে। তো এইগুলো আমি মনে করি রাষ্ট্রপক্ষের দুর্বলতা। আমাদের এখানে যে রাষ্ট্রপক্ষ থাকেন না, যে মনে করেন আপনার যে পিপি থাকেন যারা, ওনারা আসলে কিভাবে কি কাজ করেন আমি ঠিক বুঝি না। কারণ রাষ্ট্রপক্ষের দায়িত্ব, পুলিশের দায়িত্ব, সাক্ষী তো শুরুতে ছিল, সাক্ষীরা থাকলে তারা এখানে চার্জশিট কি করে দিল, তারা তো দিয়েছিল কিছু। কারণ সেই সাক্ষীগুলোকে তারা, সাক্ষীদের কিন্তু নার্সিং করতে হয়। আপনি সাক্ষীকে ফেলে রাখবেন, তাকে আসামির পক্ষে একের পর এক হুমকি দিতে থাকবে, সেই হুমকির আপনি প্রতিকার করবেন না, তারপর আশা করবেন যে আপনাকে মামলা জেতানোর জন্য তারা নিজের খেয়ে নিজের পকেটের পয়সা খরচ করে এসে আপনার পক্ষে সাক্ষী দেবে এবং নিজের জীবনটাকে বিপদে ফেলে দেবে। এটা তো হয় না রে ভাই, এই কাজটা তো আপনাকে করতে হবে। তো এখন আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? তো এখন এটাকে আমি তাহলে সরকারকে দোষ দেবো? কতবার দেবো? সবকিছু কিন্তু সরকারকে দোষ দিয়ে থাকবো? তো এখন সরকার যাদের উপর নির্ভর করে চলে সেই জায়গাগুলো মাঠ পর্যায়ে আমার মনে হয় এখন নতুন করে ভেবে দেখার দরকার আছে। দেখেন, আপনার যাদেরকে ধরে রেখেছিল 12 জন তো সবাই তো খালাস পেয়ে গেল, ঠিক আছে? এখন যারা খালাস পেয়ে গেল তারা কি আসলে অপরাধী না অপরাধী না? এখন তো তাদেরকে আপনি অপরাধীও বলতে পারবেন না, তাদেরকে আপনি জঙ্গিও বলতে পারবেন না, কারণ আপনি তো প্রমাণ করতে পারেননি তারা জঙ্গি, পারেননি। কিন্তু
এখন তারা যদি তারা আদতে জঙ্গি হয়ে থাকে তাহলে তারা যে কি করবে, তারা তো এই কাজটা আবার করবে। দেখো আমাদের তো কিছুই হলো না, আমরা তো মুক্তি পেয়ে গেলাম, এটা একটা ইস্যু। আর যদি তারা জঙ্গি না হয়ে থাকে সেখানে আবার আরেকটা সমস্যা, তাহলে কি আপনি কি জাস্ট নামকা ওয়াস্তে কিছু নিজ লোককে ধরে এনেছিলেন, এটাও কিন্তু একটা বিষয়। আপনি সাক্ষী পেলেন না, তাহলে আপনি কি করবেন? কাজে এইগুলি আমি মনে করি যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিশ্চয়ই ছিলেন, তাদের প্রচন্ড দুর্বলতা। এবং আমি এটাও মনে করি যে যাদের দুর্বলতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ মাসুদ কামাল। আমি একটু ফরিদা ইয়াসমিন আপনার কাছে জানতে চাই একই ব্যাপারে, যে আমরা প্রায় গণমাধ্যমে দেখি, যেটা মাসুদ কামালও বললেন, যে সাক্ষীর অভাবে মামলা খারিজ হয়ে যাচ্ছে, মামলা দুর্বল হয়ে যাচ্ছে। আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আপনাকে ধন্যবাদ। এটা কিন্তু নতুন না, মাসুদ কামাল ভাই যে কথাগুলো বললেন আমি সম্পূর্ণভাবে একমত। অনেক বড় বড় মামলা, অনেক বড় বড় ঘটনা, বিষয়গুলো কিন্তু যখন, কারণ মামলাগুলো তো অনেক দিন সময় লাগে, অনেক দিন পরে দেখা যায় মামলাগুলো চলতে চলতে অনেক সময়, সেই সময়ের মধ্যে অনেক সাক্ষী তারা কিন্তু তাদেরকে প্রভাবিত করা হয়, তাদেরকে হয়তো সেখান থেকে নানান হুমকি, ভয়, ভীতি দেখিয়ে, কখনো প্রলোভন দেখিয়ে তাদেরকে সেই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়। তখন প্রকৃতপক্ষে যখন এটা মামলাটা রায় দেওয়ার সময় আসে, তারপরে বিভিন্ন পর্যালোচনার পরে দেখা গেল যে তাদেরকে সাক্ষী খুঁজে পাওয়া যায় না। এটা নতুন ঘটনা না। মাসুদ কামাল ভাই যে কথাটি বললেন যে এই রাষ্ট্রপক্ষের এই সাক্ষীদেরকে যে নার্সিং করার প্রয়োজন আছে এবং তাদের সুরক্ষা, আমি বলবো যে যেসব এই বিশেষ করে এই ধরনের মামলাগুলো যেখানে জঙ্গিবাদীর সাথে মানে এই জড়িত, তাদেরকে যে নিরাপত্তা দেওয়ার বিষয়টি, নিরাপত্তা এটি রাষ্ট্রকেই দিতে হবে। তাদেরকে দীর্ঘদিন তারা কোথায় কিভাবে আছে, কিভাবে থাকবে, বা তাদেরকে যাতে কোনোভাবে প্রভাবিত না করতে পারে অপরপক্ষ, সেই নিশ্চয়তা দেওয়া, সেগুলো পর্যবেক্ষণ করা, সেখানে তাদেরকে রাষ্ট্রের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া, এগুলো রাষ্ট্রের দায়িত্ব। আর মামলার অনেক সময় দেখা যায় যে মামলা যখন এফআইআর করা হয় সেখানে কিন্তু মামলার অনেকগুলো বিষয় নির্ভর করে, সেইটুকু ঠিক মতো না হলে মামলা কিন্তু অনেক সময় সেটা খারিজ হয়ে যায়, বা প্রকৃত যে দোষী তারা শাস্তি পায় না, তারা বেরিয়ে যায়। আজকে যে যারা বেরিয়ে গেল তারা কিন্তু একটি জঙ্গিবাদী গোষ্ঠীর সাথে জড়িত। আমরা জানি যে বাংলা ভাইয়ের এর আগে ফাঁসি হয়েছে, এখন তার সাথে যে অন্যরা এখানে জড়িত ছিল, তারা যদি আজকে খালাস পেয়ে যায় তাহলে তাদের তো সাহস বেড়ে যাবে, তারা হয়তো আবার নতুন করে অপরাধ করবে, অপরাধের সাথে জড়িয়ে যাবে। তো এটি যারা এই মামলাগুলো পরিচালনা করছেন তাদের চেয়েও বেশি যে যারা এই রাষ্ট্রকে তাদের ব্যাপারে দায়িত্ব নিতে হবে, তাদের যাতে তারা কোনোভাবে অপরাধী, প্রকৃত অপরাধী যেন বেরিয়ে না যায়। কারণ যিনি রায় দিয়েছেন তাকে তো মামলার সাক্ষ্য প্রমাণাদি আপনার কি মনে হয়, মানে সবসময় তো অত্যাচারিত যারা, যিনি বিচারপ্রার্থী, সবসময় আমরা দেখি যে দুর্বল তারাই হন, তো মামলা করলে সাক্ষী পাওয়া যাচ্ছে না, ফলে বিচার পাওয়া মুশকিল হয়ে যায়। তো এক্ষেত্রে সমাধান কি হতে পারে, সুবিচার কেমন করে পাওয়া যেতে পারে? সুবিচার এখানে যেটা আমি বললাম যে রাষ্ট্রের দায়িত্ব আছে, কারণ যে কোনো বিশেষ করে এই মামলাগুলো তো রাষ্ট্রকে অবশ্যই সতর্ক থাকা উচিত ছিল যে তার সাক্ষী যে প্রভাবিত হতে পারে, যেখানে সাক্ষীর প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে সেখানেই কিন্তু রাষ্ট্রকে সতর্ক দৃষ্টি দিতে হবে যে তাকে যেন কোনোভাবে প্রভাবিত না করতে পারে, তাকে প্রয়োজনে তাকে আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে, যে এই সাক্ষী যেন সেই মামলাতে গিয়ে তার প্রয়োজন মতো সাক্ষীটা দিতে পারে। এই নিরাপত্তাটা নিয়ে একটু জানতে চাই জনাব মাসুদ কামাল, আপনার কাছে জানতে চাই যে সাক্ষী সুরক্ষা আইন বলে বাংলাদেশে চমৎকার একটা আইন আছে, তো বাংলাদেশে এই আইনের বাস্তবায়ন করার ব্যাপারটা আমরা দেখি কিনা, বা কি করা যেতে পারে? শুনেন, আইন তো অনেক কিছু আছে, আইন থাকা না থাকায় কিছু আসে যায় না। আসে যায় হলো সেই আইনটা আপনি প্রয়োগ করতে পারছেন কি পারছেন না তার উপর। আপনার বাসায় দেশালায় 5টা আছে, কিন্তু আপনি দেশালায় কাঠি দিয়ে আগুন জ্বালান না, তাহলে আগুন জ্বলবে? আগুন তো জ্বলবে না। এরকম আইন আছে। আমি আপনাকে একটা সহজ একটা সমস্যার কথা বলি। যেমন ধরেন, রাষ্ট্রপক্ষের উকিলটাকে পিপি, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা কোর্টে, প্রত্যেকটা জেলা পর্যায়ে কিন্তু পিপি আছে। আপনি জানেন একদিন পিপির বেতন কত? কেন ইমাজিন, উনি যে কয়দিন কাজ করবেন প্রতিদিন কাজের জন্য ওনার বেতন হলো 200 টাকা। আপনি ভাবতে পারেন
সে মাসে কয়দিন কাজ করে? 24 দিন 25 দিন 24 দিন কাজ করে, 24 দিন কাজ করে তার বেতন কত দেওয়া হলো? 5,000 টাকাও হয় না। তাহলে যে চাকরির বেতন 5,000 টাকাও নয়, সেই চাকরি পাওয়ার জন্য ওখানকার আওয়ামী পন্থী এমপিদের মানে সরকারপন্থী এমপিদের মধ্যে এত হুড়াহুড়ি এত মারামারি কেন? বলেন কি মধ্যে আছে রে ভাই? 5,000 টাকা জন্য এত টাকা তারা কেন চায়? মূল কথাটা হলো তারা ওই পোস্টটা চায়, ওই পোস্টে তারা সদ্ব্যবহার করার জন্য চাইটা আমি মনে করি না। এত অল্প টাকার জন্য তারা যাবে কেন? তো আপনি এদের বেতনটা ঠিক করে দেন। আপনি এত কম বেতন রাখেন কেন? যখন আপনি বেতন কম দিবেন কিন্তু ক্ষমতা বাড়াই দিবেন, তখন তারা ভিন্ন পথ থেকে সেই অর্থটা আদায় করার চেষ্টা করবে। যখন ভিন্ন পথ থেকে আদায়ের চেষ্টা হবে, তখন তাদের উপর অর্পিত দায়িত্ব পালিত না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা তো সহজ ইকুয়েশন। এখন এগুলো কি আমি জানি, আপনি জানেন না, আপনি জানেন আর সরকার জানে না? সরকার জানে, তো তার ব্যবস্থা নেয় না কেন? এখন এই প্রশ্ন আপনি কাকে করবেন? তো এগুলো হলো কি ভাই, এটা একটা মানে চতুর্দিক থেকে একটা প্রবলেম। এই প্রবলেমগুলো এত সহজে সলিউশন হবে না। তারপরে যদি তারা ওনারা বুঝেন, সিদ্ধান্ত নেন, তাহলে হবে, নাহলে হবে না। তাহলে এরকমই চলতে থাকবে। ফয়দা ইয়াসমিন, আপনার কাছে যদি এই প্রশ্নটা করে যে সাক্ষী সুরক্ষা আইন কিন্তু আমাদের আছে, আপনারা দুজনেই বারবার বলছিলেন সাক্ষীর নিরাপত্তার ব্যাপারটা নিয়ে, তো আপনার কাছে জানতে চাই যে আইনের ইমপ্লিমেন্ট যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? না, আইন তো আমাদের ভালো ভালো অনেক আইন আছে, কিন্তু আইনের বাস্তবায়নটা দরকার। তো বাস্তবায়নের ক্ষেত্রে কেন হচ্ছে না বা কি, আমি বলবো যে বিচার ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। যেটা মাসুদ কামাল ভাই বললেন যে তাদের, আমি ঠিক জানি না বেতন ব্যাপারটা, যে তারা এত বেতন পায় তাহলে তারা কি করবে, কিন্তু পিপি তো মনে হয় বেতনের বাইরেও তারা বোধহয় প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করেন তারা নানানভাবে। তো শুধু পিপির ব্যাপারটা না, তাদের আরো অনেক মানে বিচার ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি যে অনেক সময় পুরো আমরা বুঝতে পারছি যে ধরেন আপনি বরগুনার যে মিন্নি হত্যা, মিন্নি রিফাত হত্যার কথা, রিফাত হত্যা যে মিন্নির যে রায়টা হলো, সেখানে কিন্তু ওইখানে যে কথাগুলো আসছে যে তারা স্থানীয় ভাবে তারা কিন্তু এখানে একটা প্রভাব পড়েছে, স্থানীয় যে প্রভাবশালীরা সেটাকে ভিন্ন খাতে নেওয়ার একটা চেষ্টা করেছে, যেটা অন্যরা বলছে যে এই মামলাটা যদি আপনার হাইকোর্টে আসে সেটা হয়তো অন্যরকম হয়ে যেতে পারে। তো এই যে মানুষের যে একটা ধারণা যে এই বিচার ব্যবস্থা নিয়ে এটা কেন হচ্ছে, আমি বলবো যে বিচার ব্যবস্থার প্রতি এখনো মানুষের কিন্তু ওইভাবে আস্থাটা নাই। কারণ মনে করে যে যখন লোকাল লেভেলে একটা কিছু মামলা হয় তখন সেখানকার যে প্রভাবশালীরা সেখানে প্রভাব বিস্তার করে, তারা তাদের একটা পরোক্ষ প্রত্যক্ষ একটা প্রভাব থাকে, আবার সেটি কিন্তু উচ্চ আদালতে এসে তার রায় চেঞ্জ হয়ে যায়। তো এগুলা তখন হয়তো প্রভাবটা কম থাকে, স্থানীয় পর্যায়ের প্রভাবটা কম থাকে। তো এইখানে বিচার ব্যবস্থার আমূল সংস্কার দরকার আছে। অসংখ্য ধন্যবাদ, বুঝতে পেরেছি ফয়দা ইয়াসমিন। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণ আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন ফয়দা ইয়াসমিন এবং মাসুদ কামাল। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার একটু মার্কিন নির্বাচন নিয়ে কথা বলতে চাই। দুই প্রার্থী বাকযুদ্ধে একেবারে সরগরম যুক্তরাষ্ট্রের নির্বাচনী মাঠ, এটা নিয়ে কথা বলতে চাই। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আবারও মাত্র 5 দিন বাকি নির্বাচনের, তো আপনার কি মনে হয় যে ফলাফল কোন দিকে যাচ্ছে? আর সেই সাথে একটা প্রশ্ন আমি জুড়ে দিতে চাই, ট্রাম্প বা বাইডেন কে এলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে, এটা একটু পর্যবেক্ষণ জানাবেন আমাদেরকে। একটা জিনিস কি, এর মধ্যে তো আমরা অনেক ধরনের জরিপ দেখলাম, তবে এই জরিপের উপর আস্থা রাখা যায় না। আস্থা রাখা যায় না এই কারণে 2016 নির্বাচনে কিন্তু হিলারি ক্লিন্টনের পক্ষে জরিপ অনেক বেশি ভালো ছিল, কিন্তু আলটিমেটলি তিনি হেরেছেন, ভোটও বেশি পেয়েছেন, তারপরেও হেরেছেন। ভাই আমেরিকার একটা আজব দেশ, আজব দেশ কেন? ওরা একজন লোক দিনে মন্তব্যকে 7-8টা করে মিথ্যা কথা বলে, প্রমাণ হয়, লোকটা ট্যাক্স ফাঁকি দেয়, তাও তারা তাকে ভোট দেয়, প্রেসিডেন্ট বানায়। এটা আগেও বানাইছে, যদি এইবারও সে হয়ে যায় অবাক হওয়ার কিছু নাই। আর আমাদের জন্য বলেন ট্রাম্প বলেন বাইডেন বলেন, ভাই সবই এক জিনিস। যেমন গত 5 বছর ট্রাম্প ছিল, বলেন তো আমার কি ক্ষতিটা হয়েছে? আমাদের কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় নাই। কাজেই এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, ওরা যা করে করুক, ওই সত্যবাদী জিতুক আর মিথ্যাবাদী জিতুক, কিচ্ছু আসে যায় না। এটা ওদের নির্বাচন, আমরা গরিব মানুষ, আমরা দেখি বসে বসে। ধন্যবাদ মাসুদ কামাল। ফয়দা ইয়াসমিন, আপনার কাছে একই ব্যাপারে জানতে চাই যে ট্রাম্প বাইডেন কে এলে বাংলাদেশে আসলে পররাষ্ট্র নীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা?
2016 নির্বাচনে আমি তখন যুক্তরাষ্ট্রে ছিলাম, আমি সেখান থেকে নির্বাচন কভার করেছি, রিপোর্ট পাঠিয়েছি, অনেকের সঙ্গে কথা বলেছি। তখন তারা কিন্তু একটা কথা বলেছে যে হিলারিকে ভোট দিব না, যে হিলারি অনেক মিথ্যা কথা বলে। তখন আপনারা জানেন যে হিলারি ওই যে ইমেল কেলেঙ্কারি এসব অনেক কিছু ছিল। আবার কিন্তু আমরা পরে কি দেখলাম যে ট্রাম্প মিথ্যা কথা বলে, এটা তো আমরা এখন দেখছি। তো সবকিছুতে ঘন ঘন মিথ্যা কথা বলছে, কিন্তু ট্রাম্পকেই তারা আবার ভোটে নির্বাচিত করেছে। তো ট্রাম্প হোক বা এখনকার যে জো বাইডেন হোক, যেই হোক না কেন, তাদের পররাষ্ট্রনীতি কিন্তু খুব একটা পরিবর্তন হয় না, তাদের পররাষ্ট্রনীতি একই থাকে। তবে আমরা বিশেষ করে বাংলাদেশিরা বা এশিয়ানরা সবসময় ডেমোক্রেটিকদের পক্ষে থাকি। আর এখন যেহেতু কমলা হ্যারিস হলো ইন্ডিয়ান বংশোদ্ভূত, তো এশিয়ানরা সব এখন জো বাইডেনের সাথে আছে। এরকম একটা তারা চায় যে কমলা হ্যারিস জিতে আসুক, জো বাইডেন জিতে আসুক, এরকম তাদের একটা মানে যেহেতু একটু টান তো আছে যে সে তাদের ভাইস প্রেসিডেন্ট হয়তো এশিয়ান বংশোদ্ভূত এরকম। এর আগের বারও কিন্তু সবসময় তারা বাঙালিরা, আমি দেখছি যে তারা চেয়েছিলেন যে হিলারি জিত, কিন্তু আমেরিকানরা তখনও তারা কিন্তু ট্রাম্পকে, কারণ ট্রাম্প একটা স্লোগান তুলেছিল যেটা হলো জাতীয়তাবাদী। ট্রাম্পের যে উগ্র জাতীয়তাবাদী সেটা তারা খুব পছন্দ করেছিল, এবং আপনি দেখবেন যে সারা ওয়ার্ল্ডে এখন উগ্র জাতীয়তাবাদকে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। তা আমরা পাশের দেশ ইন্ডিয়াতেও আমরা দেখি যে যেভাবে বিজেপি জিতে আসলো। এখন আবারও যদি ট্রাম্প আসে, খুব একটা অবাক হওয়ার নয়। কিন্তু আমরা হয়তো মনে করি যে ট্রাম্প না আসলেই ভালো, আমরা চাই যে জো বাইডেন আসুক, কিন্তু তাতে কিছু আসে যায় না, তাদের পলিসি কিন্তু একই রকম। ধন্যবাদ ফরিদা ইয়াসমিন, ধন্যবাদ জনাব মাসুদ কামাল। এই ছিল জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।